জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বামপন্থী সংগঠনগুলোর এক অংশের প্যানেল সংসপ্তক পর্ষদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে মহুয়া মঞ্চে সম্মেলনে অংশ নেন প্যানেলের সদস্যরা। এদিকে জাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অষ্টম দিন আজ, তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে নেই তেমন প্রচারণা। ছাত্রদল, শিবির সহ কিছু প্রার্থীদের লিফলেট হাতে দেখা গেলেও ভোট চাইতে দেখা যায়নি শিক্ষার্থীদের কাছে। তবে জুমার নামাজের পর শিক্ষার্থীদের সঙ্গে জনসংযোগ করার কথা জানিয়েছেন তারা। এবারে জাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন ও জিএস পদে 9 জন সহ মোট 179 জন প্রার্থী 25টি পদের বিপরীতে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা, আর 11 সেপ্টেম্বর দিনব্যাপী চলবে ভোট গ্রহণ। নিখোঁজের 3 দিন পর সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মোস্তাক আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে দিরাই উপজেলার শরীফপুর বাট্রা এলাকায় মরা সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই জমিয়ত নেতা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ 3 আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, স্থানীয় লোকজন নদীর পানিতে মোস্তাক আহমেদের মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয় জানায়, এ নিয়ে চলতি বছরে জেলায় মোট 16 জনের মৃত্যু হলো। ওই নারী পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে 22 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে 12 জন পুরুষ, 7 জন নারী ও 3 জন শিশু। একই সময়ে জেলায় চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরও 30 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চট্টগ্রামে সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল। সরকারি পর্যায়ে শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। এটা চট্টগ্রামবাসীর জন্য দুর্ভাগ্যজনক। আর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটি, হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সকল সরকারি ও বেসরকারি বিশেষায়িত হাসপাতালগুলো ঢাকা কেন্দ্রিক। এক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রামে বিশেষায়িত চিকিৎসা সেবা ও বিশেষায়িত হাসপাতাল করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সম্পূর্ণ ব্যতিক্রম। এটি চিকিৎসা সেবায় চট্টগ্রামবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। করোনাকালীন করোনা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জুন মাসে যে আমরা সব তথ্যপত্র নিয়ে এইগুলি আমরা কিনবো। এক্সপার্ট কমিটি করার কথা বলেছে, যারা এটার স্পেসিফিকেশনগুলিকে ঠিক করবে যে এই হলে এগুলি কেনা যাবে। এই এক্সপার্ট কমিটি করার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ এরে নিলে এ আসবে না, এরে নিলে এ আসবে না। কাজে আমাদের তো দলীয়করণ সর্ব জায়গায় হয়েছে। চট্টগ্রামের বাজারে লাগামহীন সবজির দাম। আলু ও কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব সবজি 80 থেকে 100 টাকার নিচে নেই। আজ নগরীর বহদ্দারহাট ও কাজীর দেউরি বাজার ঘুরে দেখা গেছে ঢেঁড়স, পটল, মূলা, ধুন্দল, শসা ও গাজর প্রতি কেজি 80 টাকা, বেগুন ও ঝিঙ্গা 100 টাকা, বরবটি ও করলা 100 টাকা আর টমেটো 140 টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি 200 টাকা। তবে আলুর দাম কিছুটা কম, কেজি 25 টাকা। ক্রেতারা বলছেন, দীর্ঘদিন ধরে দামের ঊর্ধ্বগতি তাদের ভোগান্তি বাড়াচ্ছে। বাধ্য হয়ে তারা আধা কেজি করে সবজি কিনছেন। বিক্রেতারা জানান, ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বিক্রি অর্ধেকে নেমে এসেছে। বিক্রেতাদের মতে, মৌসুম শেষে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বরিশালে দীর্ঘ 5 বছরেও চালু হয়নি একমাত্র শিশু হাসপাতালটি। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, অবকাঠামো নির্মাণ শেষ হলেও বৈদ্যুতিক সাবস্টেশন না থাকায় ও বরাদ্দের সংকটে
হস্তান্তর না নেয়ায় চালু করা যাচ্ছে না। এদিকে শেরেবাংলা মেডিকেল ও এই শিশুদের চিকিৎসায় অতিরিক্ত চাপ অব্যাহত হচ্ছে চিকিৎসা সেবায়। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ আসলের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণের জনপদের মানুষ সবথেকে বেশি অবহেলিত স্বাস্থ্য খাতে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিশু হাসপাতাল হলেও দেখেনি আলোর মুখ। নগরীর আমানতগঞ্জ এলাকায় 2017 সালের শুরুর দিকে 24 কোটি টাকা ব্যয়ে 4 তলা ভবনে 200 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। তবে অবকাঠামো নির্মাণ, রংতুলি, ফিটিংস, অ্যাপ্রোচ সড়ক, বাউন্ডারি দেয়াল শেষ হলেও পাওয়ার স্টেশন না হওয়ায় কার্যক্রম শুরু করতে পারছে না হাসপাতালটির। দীর্ঘদিন পর্যন্ত এই কাজ চলতেছে, কিন্তু কাজ হ্যান্ডওভার করার আগেই এর হাসপাতালের অবস্থা করুণ অবস্থা। এই শিশু হাসপাতালের কি জটিলতা আছে এটা সমাধান করে খুব দ্রুত শিশু হাসপাতালটা চালু হোক। এদিকে শেরেবাংলা মেডিকেলে শিশু চিকিৎসায় নানা সংকটের কারণে ক্ষিপ্ত ভুক্তভোগীরা। নিচের মধ্যে সারপোকা বোঝায়, সারপোকাতে কামড়াচ্ছে, এই পরিমাণ আরশোলা প্রত্যেকটা জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। আসলে এই পরিস্থিতির মধ্যে অন্তত শিশুদের সেবা দেওয়া ঠিক না। আমরা চাই যাতে সুন্দরভাবে একটা ব্যবস্থা করা হোক আমাদের জন্য। বরাদ্দের পরেও শিশু হাসপাতালের কার্যক্রম শুরু করতে না পারায় হতাশার কথা বলেন সচেতন মহল। এটা কার্যকরী করার জন্য যা কিছু করা দরকার সরকার উদ্যোগ নেবেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ নেবেন এবং স্থানীয় বিশেষভাবে স্বাস্থ্য প্রশাসন তারা উদ্যোগ নিয়ে এটা দ্রুত হস্তান্তর করার ব্যবস্থা নেবেন। ভবনের সব কাজ শেষ হলেও বরাদ্দ সংকটে বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। ভবনটি আমরা হস্তান্তরের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি, কিন্তু বিদ্যুৎ কানেকশন ছাড়া। ভবনটি ব্যবহার উপযোগী করতে হলে আপনার বিদ্যুতের ফ্যাসিলিটিসটা লাগবে, কারণ আপনার লিফট সচল রাখতে হলে এবং আপনার এসি ছাড়া আরও আদার্স যেসব ইকুইপমেন্ট এবং মেশিন, যেমন আপনার এক্স-রে মেশিন আছে এবং আদার্স অন্যান্য মেশিন আছে, এগুলো চালু রাখতে হলে আপনার সাবস্টেশন এবং জেনারেটর এটা বাধ্যতামূলক। স্বাস্থ্য অধিদপ্তর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসিতে অবকাঠামো নির্মাণ, সীমানা নির্ধারণ আর নামকরণের জটিলতায় দীর্ঘ কয়েক বছরেও চালু হয়নি বরিশালের একমাত্র শিশু হাসপাতালটি। দ্রুতই হবে এর সমাধান, এ প্রত্যাশাই সবার। এবার আমাদের কৃষি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসাবে জামালপুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চতলা বিলে দেশীয় প্রজাতির ১০০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ ও ৫০০ বৃক্ষরোপণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, সদর উপজেলা মৎস্যজীবীদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ জয়নাল আবেদিন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খনন করা খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পারুলি নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, বিএনপি নেতা শেখ আব্দুর রাজ্জাক, শেখ ফরিদা জাহান স্বপ্না সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় 2025-26 অর্থ বছরে খরিফ মৌসুমে মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্বরে বেলকুচি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে বেলকুচি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে 520 জন কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না, কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ, মোসাব্বিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়েছেন বিথি আক্তার নামে এক গৃহবধূ। তাদের মধ্যে 3টি ছেলে ও 1টি মেয়ে। বৃহস্পতিবার মির্জাপুর কুমুদিনী হাসপাতালের অবশ বিভাগে ভর্তি হওয়ার পর স্বাভাবিক প্রসবের মাধ্যমে এই 4 সন্তানের জন্ম দেন বিথি। অকাল প্রসূত হওয়ায় প্রতিটি নবজাতকের ওজন মাত্র 1 কেজির মতো। বিথি কালিহাতী উপজেলার কোকোডহরা ইউনিয়নের বল্লাবাড্ডা গ্রামের লিয়াকত আলীর ছেলে, সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী। কুমুদিনী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুমা আক্তার বলেন, বাচ্চাগুলোর ওজন কম থাকায় তাদেরকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও সন্তানদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আমার ফ্যামিলি খুশি, আমার যা আছে সবাই খুশি, আমরা খুশি। আমার ভাগ্নির হচ্ছে 3টা বাচ্চা হওয়ার কথা ছিল, এখন 4টা হয়েছে। বাচ্চা এখন খুব সিরিয়াস। তাতে আমরা খুব খুশি আছি, কিন্তু আমার ভাগ্নিটাও অসুস্থ এবং যে বাচ্চা ছেলেটা ওইটাও অসুস্থ। আমরা সবার কাছে আমি দোয়া পাই। খুলনা রূপসায় দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন মানিক নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে বাগমারা জয়পুর এলাকার মাস্টার বাড়ির গেটের সামনে ঘটনা ঘটে। রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ বলেন, রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিল। এই সময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে পরপর 2টি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 2টি খালি গুলির খোসা উদ্ধার করে। পরে মরদেহ উদ্ধার করে সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাজীপুরের কালিয়াকৈরে আনসার সদস্য নিয়োগ প্রতারণার অভিযোগে দালাল চক্রের 4 সদস্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ পরীক্ষার সময় লিখিত ও মৌখিক পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল একটি দালাল চক্র। খবর পেয়ে আনসার বাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ তাদের প্রত্যেককে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্তরা হলেন সালাউদ্দিন, সিদ্দিকুর রহমান, শাহ আলম এবং সাইফুল আলম। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় বৈধ কাগজপত্র, ডিউটি ডাক্তার ও স্টাফ নার্স না থাকার অভিযোগে সিটি জেনারেল হাসপাতাল সিলগালা করা হয় এবং গোবিন্দগঞ্জ হাজি ক্লিনিক কাগজপত্র নবায়নের জন্য 7 দিনের সময় দেওয়া হয়েছে। গতকাল হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদার রহমান আকন্দ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার রেজওয়ানুল আহমেদ সহ অনেক উপস্থিত ছিলেন। কুমিল্লার সীমান্ত এলাকা থেকে 5 কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে সহ যানবাহন আটক করা হয়েছে। কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় অভিযান চালায় কটক বাজার পোস্টের বিজিবির বিশেষ টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। এই সময় সন্দেহভাজন মিনি কাভার্ড ভ্যানটি তল্লাশি করে 13,527 পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে ও গাড়িটি আটক করা হয়। আটক হওয়া ভারতীয় মোবাইল ডিসপ্লের মূল্য 4,99,35,000 টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে। কক্সবাজারের মাথারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকা থেকে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট সহ 18 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাকিব মেহমুদ জানান, অপারেশন সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জাহাজ অপূর্ব বাংলা বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করা হয়। জব্দকৃত ট্রলার ও জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
পাবনা ঈশ্বরদীতে বিএনপির বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলার আলহজ মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় অর্ধলক্ষ নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন। ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ধামরাই উপজেলা বিএনপি। বৃহস্পতিবার কিষান মার্কেটের সামনে থেকে ধামরাই যাত্রাবাড়ি পর্যন্ত র্যালি করে উপজেলা বিএনপি। র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসির বলেছেন, আগামীর বাংলাদেশের কান্ডারি সকলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বীরের বেশে দেশে ফিরবেন। গতকাল টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উত্তরপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে সন্দ্বীপ মগধারার ইউনিটের ৬ নং ওয়ার্ডে খাল খনন কর্মসূচি পালিত হয়েছে। খাল খনন কর্মসূচিতে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শাওন উদ্দিন রকি, সন্দ্বীপ উপজেলা যুব দলের সদস্য সচিব এম.আর. আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি একরাম আজিম, উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সোরাব উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলা চামটা ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। সকলকে ধন্যবাদ জানান। এ সময় নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম ব্যাপারী, চামটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন ব্যাপারী, চামটা ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মকদম, নড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক কাউসার মাহমুদ, চামটা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুহিন সোয়াল উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলা ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। আনন্দ শোভাযাত্রার প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। এছাড়াও নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. আজম, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাকিল ঢালি, ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ভুইয়া লিটন, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ফারুক ফকির, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম ব্যাপারী, জেলা ছাত্রদল নেতা কাইয়ুম ছয়াল, ফতেজঙ্গপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক শরীফ আকন উপস্থিত ছিলেন। সহযোগী সব আমরা নড়িয়াতে আজকে একত্রিত হয়েছি শফিকুর রহমান কিরণের নেতৃত্বে আগামী নির্বাচনের লক্ষ্যে আমরা সবাই বদ্ধপরিকর। আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা যেন শফিকুর রহমান কিরণ ভাইকে ফতেপুর ইউনিয়ন থেকে 80% ভোট দিয়ে জয়যুক্ত করতে এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা আজকে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফতেজঙ্গ ইউনিয়নের সকল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে আজকের শফিকুর রহমান কিরণের নেতৃত্বে বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা ধানের শীষের বিজয় নিয়ে ঘরে পারব। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে শাহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপি ঘোষের হাট থেকে
মহামায়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে। সকালে ঘোষেরহাট এলাকা থেকে কাজের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ। স্বেচ্ছায় খাল পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় শাহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সহ সম্পাদক শাহজালাল দেওয়ান, মিজান পাটোয়ারি, যুবদল নেতা মাহবুব গাজী, ছাত্রনেতা সজীব পাটোয়ারি, স্বেচ্ছাসেবক নেতা শাকিল পাটোয়ারি উপস্থিত ছিলেন। বরিশালের টেকসই, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে স্ট্রোক হোল্ডারদের সাথে এক কর্মশালা হয়েছে। নগরীর একটি রেস্তোরাঁয় ফ্যান্সা ও আভাসের আয়োজনে অনুষ্ঠিত সভায় বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল বাড়ি। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল বিভাগের অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খন্দকার মঞ্জুরুল ইসলাম শুভ্র সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তারুণ্যের উৎসব 2025। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের BARC আয়োজনে এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BARCর নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজমুন নাহার করিম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর GKM মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। বিশেষ অতিথি ছিলেন গাক্রেবির ট্রেজারার প্রফেসর ডক্টর শফিউল ইসলাম আফরাদ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুখদেবপুর গ্রামে মিলন বাজারে প্রকাশ্যে 3 জন বখাটে 2 ছাত্রীকে স্কুল ও মাদ্রাসা ছুটি হওয়ার ফেরার সময় পথরুদ্ধ করে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সুখদেবপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ মাঠে আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় ও 13 গ্রাম রামনগর টাইটেল মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এলাকাবাসীর আয়োজনে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, 2 ছাত্রী নিজেদের প্রাণ রক্ষাতে চিৎকার চেঁচামেচি করলেও অনেকেই এদের হাত থেকে রক্ষা করতে কেউ সাহস করে এগিয়ে আসেনি। পরবর্তীতে বখাটেরা জোরপূর্বক 2 ছাত্রীকে উঠিয়ে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে আটক করে নির্যাতন চালায়। পরবর্তীতে জামালগঞ্জ থানার পুলিশ 2 ছাত্রীকে উদ্ধার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত বখাটেদের গ্রেফতার করা হয়নি। অনেক শিক্ষার্থী বখাটেদের আতঙ্কে বিদ্যালয়ে যাওয়া আসা করছেন। শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজ এই অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানায়। বাড়িতে যাওয়ার সময় এই ছেলে 2টা মেয়ে 2টাকে মেয়ে 2টাকে আটক করে লাঠি মেরে পালিয়ে ওই 2 জন ছাত্রীকে নিয়ে তার বাড়ি ঘরেতে অবরুদ্ধ করে শারীরিক নির্যাতন অপহরণ করে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতে নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে এবং সে তার বাড়িতে নিরাপদে যেতে পারে। প্রশাসনের কাছে আমাদের বিশেষ এলাকাবাসীর পক্ষে জোর দাবি, যাতে আমাদের ছেলে মেয়ে নিরাপত্তা অবস্থায় স্কুলে কলেজে লেখাপড়া করতে আসতে পারে। এই 3টি ছেলে তাদের রাস্তার পথ রুদ্ধ করে এবং তাদেরকে অপহরণ, ধর্ষণ এবং নানা নির্যাতনের চেষ্টা করে। ঢাকার রানীগঞ্জের তারানগর ইউনিয়নের গুইনা কৃষ্ণনগর এলাকার 250 বছরের পুরানো মন্দির, বিদ্যালয় ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সকালে স্থানীয়রা ঘরবাড়ি, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার স্লোগান দিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শত শত নারী, পুরুষ, শিক্ষার্থী ও প্রবীণরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিতব্য রাস্তার জন্য পর্যাপ্ত খালি জায়গা থাকা সত্ত্বেও জোরপূর্বক বসতবাড়ি, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে রাস্তার নকশা করা হয়েছে। এতে প্রায় 200 থেকে 300 পরিবারের ঘরবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়বে। তারা বলছে, উন্নয়ন হবে মানবিক ও পরিবেশ সম্মত। খালি জমি ও বিকল্প রুট থাকলেও কেন মানুষের ঘরবাড়ি উচ্ছেদ করা হবে,
এ প্রশ্নের জবাব প্রশাসনকে দিতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বরিশালের বাকেরগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কলসকাঠিতে রারপুর কাঠি ধুদল কোচনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম। আলোচনা শেষে ২০ জন শিক্ষার্থীদের মাঝে ৫,০০০ টাকা করে শিক্ষা অনুদান প্রদান করেন। শেরপুরের শ্রীবর্দিতে দীর্ঘদিন থেকে কিডনিতে পাথরজনিত রোগে আক্রান্ত হতদরিদ্র মুজিবুর রহমান ও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধা নারীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রানী শিমুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সরকারি গুচ্ছ গ্রামে বসবাসকারী গুরুতর অসুস্থ ২ রোগীকে দেখতে গিয়ে তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা যুব দলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনি। এ সময় বিএনপি নেতা সুলাইমান কবির, রফিকুল ইসলাম, যুবদল নেতা এরশাদুজ্জামান আরজু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের চান্দগাঁও থানা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন ও আলোচনা সভা হয়েছে। গতকাল নগরীর ২ নম্বর গেটস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি নুরুদ্দিন সুমন। প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাজী নূর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ ও লোকমান রহমান হেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে জশ্নে জুলুস র্যালি বের করা হয়েছে। বৃহস্পতিবার জুলুসটি ইমাম রাব্বানীর দরবার শরীফ থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে দরবারে এসে শেষ হয়। ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আওলাদের রাসুল সৈয়দ মখদুম শাহ জুলুসের নেতৃত্ব দেন। পরে দরবার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা করেন মাওলানা HM আহসানুল্লাহ। কাঠালিয়া দরবার শরীফের পীর মাওলানা শামসুদ্দোহা। পরে মিলাদ, কিয়াম, দোয়া ও বিশ্ব উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার খাস মাথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আরাফাত রহমান ক্রীড়া পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় খেলায় উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল সহ মোট ৪টি ফুটবল দল অংশ নেয়।